কিন্তু আজ থেকে 6 মাস পরে যদি বিএনপি এই কাজটিও করে, বিএনপির প্রার্থীরা এলাকাতে সেই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, তারা রীতিমতো ঢুকতেই পারবে না। তো বুঝতে পারেন যে এখন বিএনপির জন্য একটা খুব টেরিবল সময় যাচ্ছে। এবং তারই প্রেক্ষিতে আজকের যে সমাবেশটি ঢাকা শহরে ডাকা হয়েছে, এই সমাবেশে জনগণের ঢল আমি দেখে আসলাম। 2 ঘন্টা ঘুরে, আপনারা দেখে আসতে পারেন, বা যারা এই অনুষ্ঠান দেখছেন সমাবেশ স্থল থেকে, তারা এখন ছবি ধারণ করতে পারবে না, তিল ধারণের জায়গা নেই। সমস্ত মানুষ ফেটে পড়ছে এবং তারা বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক কথা শুনতে চাচ্ছেন। বিএনপি কে অপমান করে যারা কথা বলতে চাচ্ছেন, এটি বিএনপি নেতাকর্মীদের সহ্য হচ্ছে না। তারা এই বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে চাচ্ছেন। তারা বিএনপির যে হৃত গৌরব, সেই গৌরব ফিরিয়ে আনতে চাচ্ছেন। আগামীতে ইলেকশন করতে চাচ্ছেন। এই দুর্নাম এবং বদনাম থেকে তারা নিষ্কৃতি চাচ্ছেন, দেশের উন্নয়ন চাচ্ছেন। এই পুরো বিষয়গুলো নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে এখানে যারা নেতৃবৃন্দ, সবারই বক্তব্যে একটা যে মূল বিষয় থাকবে, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। যারা সমন্বয়ক রয়েছেন তাদেরকে আর ছাড় দেবে না আমার কাছে মনে হচ্ছে। এবং জামাত সম্পর্কেও বিএনপি আর আগের মতো সেই বন্ধুত্বসুলভ ভাষায় কথা বলবে না। এবং আজকের সমাবেশ থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে জামাতের জন্য একটা স্পষ্ট ঘোষণা আসবে। তো এই হলো আজকের, যদি আমি দেখি তাহলে কথা বলা হবে না, যে কথা আমি বলতে চাচ্ছি। তো এই গেল প্রথম ঘটনা, ডক্টর ইউনূস এবং তাদের যারা লোকজন। এর বাইরে যারা সমন্বয়ক ছাত্র বন্ধুরা আছেন, তারাও তাদের কথাবার্তা, আচার আচরণে বিএনপির প্রতি স্পষ্টতই তাচ্ছিল্য। তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক সমন্বয়ক যেটা বলেছেন যে তারেক রহমান সাহেব এখন ছাত্রদের ভাষায় কথা বলার চেষ্টা করছেন, অর্থাৎ ছাত্রদেরকে অনুকরণ করছেন। এখন তিনি যে ভাষায় এটা বলে থাকুন না কেন, যে উদ্দেশ্যে এটা বলে থাকুন না কেন, কিন্তু আলটিমেটলি এটি বিএনপির ইগোতে লেগেছে। এবং বিএনপির সকল নেতা এবং কর্মী এই বিষয়টির প্রতিবাদ করেছেন যে বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল এবং সেই দলের প্রধান সম্পর্কে দেশের তরুণ সম্প্রদায়ের যদি দৃষ্টিভঙ্গি স্বচ্ছ না থাকে এবং তারা কথা বলতে গিয়ে যদি খেই হারিয়ে ফেলেন এবং সম্মান এবং মর্যাদা দিয়ে কথা না বলেন, তাহলে আগামী দিনে তারা কি করে দেশের নেতৃত্ব দেবেন? কেননা জনাব তারেক রহমান আজকের যে জায়গাটিতে আছেন, যদি সমন্বয়করা আজ থেকে 20 বছর 25 বছর একেবারে শ্রম করে সাধনা করে সর্বোচ্চ জায়গায় পৌঁছেন, তবু কি তাদের পক্ষে তারেক রহমান সাহেবের পর্যায়ে যাওয়া সম্ভব? তো যদি সম্ভব হয় তাহলে 20 বছরের শ্রমটাকে কেন তারা এখন এই মুহূর্তে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছেন? এরপর বিএনপির দীর্ঘদিনের সহযোগী জামায়াত ইসলামী এবং জামাতের সাথে বিএনপির যে সম্পর্ক, সেই সম্পর্কের জন্য কিন্তু বিএনপিকে অনেক অনেক দায় পরিশোধ করতে হয়েছে। 2001 থেকে 2005 পর্যন্ত যে সময়টিতে তারা একত্রে সরকার পরিচালনা করেছে, এটিকে বলা হয় জামাত বিএনপির সরকার। আগে আমি আবার বলছি, জামাত বিএনপির সরকার। অর্থাৎ এখানে বিএনপির সঙ্গে জামাতকে ট্যাগ করা হয়নি, জামাতের সঙ্গে বিএনপিকে ট্যাগ করা হয়েছে। অর্থাৎ বিএনপি জামাতের চেয়ে ছোট একটি দল এবং বিএনপি কে জামাত মূলত পরিচালনা করেছে। এরকম একটা বদনামের শিকার হয়েও বিএনপি কিন্তু জামাতকে সবসময় ধরে রেখেছে এবং যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে জামাতের যে ক্রিটিক্যাল সময়গুলো গেছে, সব সময়টাতে বিএনপি কিন্তু চোখ বুঝে সবকিছু সহ্য করেছে, মুখ বুঝে সবকিছু সহ্য করেছে, কিন্তু জামাতের বিরুদ্ধে একটা টু শব্দ উচ্চারণ করেনি। আমরা যারা বিএনপি করি, আমরাও সবসময় জামাতকে রক্ষা করে, জামাতের সাথে সুসম্পর্ক স্থাপন করে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু এই যে আগস্ট মাসের 5 তারিখের পরে হঠাৎ করে জামাতের কি হলো, একলা চলো নীতিতে তারা একেবারে গা ঝাড়া দিয়ে মাঠে নেমে গিয়েছে। এরপরে ক্ষমতাসীনদের সঙ্গে জামাতের দহরম মহরম, ক্যান্টনমেন্টের সাথে জামাতের দহরম মহরম এবং জামাত আমির যে ইন্ডিকেট করেছে যে এক জালিমকে বাদ দিয়ে অন্য জালিমকে আমরা ক্ষমতা আনতে চাই না। তো এই বক্তব্যটি বিএনপি কগনিজেন্সি নিয়েছে এবং বিএনপির মধ্যে এটা নিয়ে নিদারুণ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং জামাতের কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই যে বিএনপির যে মনোকষ্ট, এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কথাবার্তা বলেননি। 1 2 নম্বর হলো বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, অনেকেই তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। জামাতের আমির বা জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমির সাহেব সহ তার সঙ্গে দেখা সাক্ষাৎ করা, তার প্রতি সহানুভূতি জানানো,
এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল যদি জামাত বিএনপিকে ন্যূনতম মনে করতো যে দরকার আছে, কিন্তু সেই কাজটি জামাত করেনি। জামাতের মতো কাজ করে যাচ্ছে। অধিকাংশ এই সময়টিতে গত এক মাসে রাষ্ট্র এবং প্রশাসনের যে গুরুত্বপূর্ণ পদ এবং পদবি এইগুলো দখল করার জন্য জামাত এবং বিএনপির মধ্যে বিভিন্ন জায়গাতে স্পষ্টতই এখানে মতবিরোধ হয়েছে, প্রতিযোগিতা হয়েছে এবং একে অপরের সঙ্গে বাহাস এবং কোনো কোনো ক্ষেত্রে গন্ডগোল পর্যন্ত হয়েছে, যা কিনা বিএনপিকে রীতিমতো একটি বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো সারা বাংলাদেশে চাঁদাবাজি বেড়ে গিয়েছে এবং বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা অনেকগুলো লোক যারা বিএনপি করে কিন্তু ভালো মানুষ না। আওয়ামী লীগের সবাই যেমন খারাপ নয়, আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ আছে, আবার বিএনপির সবাই দেবতা নয়, বিএনপির মধ্যে খারাপ মানুষগুলো আছে। তো এই যে বিএনপির মধ্যে যারা খারাপ মানুষ চাঁদাবাজি করে এবং বিএনপির নাম ভাঙিয়ে মূলত নিজেদের রুটি রুজি এটার জন্যই মূলত তারা সবসময় এই দল করে। তো এই যে একটা ট্রানজিশনাল পিরিয়ড যাচ্ছে, এই পিরিয়ডে এই যে দুর্বৃত্ত প্রকৃতির যারা মানুষ তারা আওয়ামী লীগের দুর্বৃত্তদের সাথে মিশে, স্থানীয় টাউট বটপারদের সাথে মিশে, বিভিন্ন এজেন্সির সাথে মিশে তারা এমন কিছু কর্মকাণ্ড সারা বাংলাদেশে করছে, টেকনাফ থেকে তেঁতুলিয়াতে, যা কিনা বিএনপির জন্য খুবই বিব্রতকর হয়ে পড়েছে, লজ্জাকর হয়ে পড়েছে এবং বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা শত চেষ্টা করেও মূলত এই পরিস্থিতি সামাল দিতে পারছেন না। এর ফলে বিএনপি যে অস্বস্তিকর অবস্থায় পড়েছে, এই অস্বস্তিকর অবস্থাটা যদি চলতে থাকে, ধরুন আরো 6 মাস চললো, তাহলে আপনি দেখবেন যে বিএনপির ইমেজ বলতে যা কিছু আছে সেটা আলটিমেটলি একটুও থাকবে না। আমরা আরো কথা বলবো, বেশ কিছুক্ষণ কথা বলবো আপনাদের সামনে, কিন্তু তার আগে একটু দেখে নেই যে কারা কারা কি বক্তব্য দিয়েছেন। যারা প্রশংসা করেছেন, এখানে অনেক জয় বাংলা জয় বঙ্গবন্ধুর লোক আছেন, বিএনপি লোক আছেন, জামাতের লোক আছেন, আবার আমাকে গালাগালি করছেন। এখানে একটা ব্যাপার বলি, একজন ভাই বলেছেন যে ভাই আমি সৌদি আরব থেকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে, বদিউল আলমের এই বক্তব্য নিয়ে মন্তব্য চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। আমি বলি যে বদিউল আলম থেকে শুরু করে যে কজন সমন্বয়কদেরকে, যে কজন লোকদেরকে মানে কমিশনের প্রধান করা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডুবানোর জন্য এই কয়জন লোকই যথেষ্ট। আমি শুধু এতটুকু এখানে বলে রাখলাম। আমি এদের সবাইকে চিনি, সবার সঙ্গে আমার সম্পর্ক আছে। একটা কমিশন পরিচালনা করে সেই কমিশনের মাধ্যমে আউটপুট দিয়ে ডক্টর ইউনূসকে সাহায্য করা, দেশ এবং জাতিকে সাহায্য করার মতো যে ধরনের যোগ্যতা দরকার, আমি এই ডক্টর বদিউল আলম মজুমদার এদের কারোর মধ্যে সেই যোগ্যতা কখনো দেখিনি, একেবারে দেখিনি। তারা এনজিও করেন, বিদেশ থেকে টাকা আনেন, আর নির্বাচন সংক্রান্ত যে তদারকি করে নির্বাচন কমিশন থেকে তারা বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা নিয়ে আর প্রথম আলোতে কলাম লিখেই তাদের জীবন তারা অতিবাহিত করেন। এর বাইরে তাদের কোনো কর্মকাণ্ড নেই। তো সেই মানুষগুলো দেশের কি পরিবর্তন করবে? আই ডু নট থিঙ্ক সো। এরপরে যেটা বলছেন যে যতদিন যাবে ততদিন বিএনপির ইমেজ বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কমে যাবে, এই জন্য কি বিএনপি তাড়াহুড়ো করে জাতীয় নির্বাচন চাই? হ্যাঁ, এখানে খুব একটা গুরুত্বপূর্ণ যে বিএনপি আসলে নির্বাচন চায় এবং বিএনপিকে তার অস্তিত্ব রাখতে হলে নির্বাচন করতে হবে খুব দ্রুত। যদি বিএনপির জন্য আগামীকাল নির্বাচন হয়ে যায়, সেটিও বিএনপির অস্তিত্ব রক্ষা হবে। কিন্তু যদি 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে নির্বাচন হয়, তাহলে আলটিমেটলি আবর্জনাগুলো সব বিএনপির মাথায় যাবে, আর কলা, কাঁঠাল, মিষ্টি, পোলাও, কোরমা, হালুয়া এগুলো সবই বদিউল আলমদের মাথায় চলে যাবে, তাদের কপালে চলে যাবে। এবং এই যে একটা স্পেস বর্তমান সরকার যারা চালাচ্ছেন এবং বিএনপি যত সব দুর্নাম এবং বদনামের শিকার হচ্ছেন, এর মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় থাকবে জামাত, এবং দ্বিতীয় সুবিধাজনক অবস্থা এসে যাবে আওয়ামী লীগের জন্য। অর্থাৎ নির্বাচন যত দেরি হবে আওয়ামী লীগ তত প্রতিষ্ঠিত হবে এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা বের হয়ে আসবে, এবং বের হয়ে এসে আলটিমেটলি বিএনপিরও 12টা বাজাবে, অনেকেরই 12টা বাজাতে পারবে তারা, এবং তাদের সেই ক্ষমতা, অর্থ সবই তাদের হাতে আছে। তো কাজেই এখানে আসলে বিএনপির জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং আরো একটা ব্যাপার বিএনপিকে এই মুহূর্তে করতে হবে, আমি যেটি একটা লেখাতে জনাব তারেক রহমান সাহেবকে পরামর্শটা দিয়েছি, যে ইমিডিয়েটলি বিএনপির উচিত 300 আসনে
তাদের যে এমপি প্রার্থী তাদেরকে ঘোষণা দিয়ে স্ব নির্বাচনী এলাকার কর্তৃত্ব তাদের হাতে দিয়ে দেওয়া, যে ওই এলাকাতে যদি কোনো কমিটির কোনো লোক অন্যায় করে তাহলে ওই প্রার্থী দায়ী হবে। ওই এলাকার প্রশাসন থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ রক্ষা করে শান্তি শৃঙ্খলা রক্ষা করা সবকিছু ওই সংশ্লিষ্ট এমপি প্রার্থীর উপর নির্ভর করবে। এবং এখন যে একটা দুর্বল সরকার যাচ্ছে, দুর্বল অবস্থা যাচ্ছে, এই সময়টিতে যদি বিএনপি তার সাংগঠনিক ক্ষমতা দেখিয়ে স্ব নির্বাচনী এলাকা তারা যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তারা জীবনে কখনো নির্বাচনী এলাকায় 6 মাস পরে ঢুকতেই পারবে না। আফটার 6 মান্থ এখন থানা পুলিশ থেকে শুরু করে স্থানীয় এমনকি সামরিক বাহিনীর যারা কর্তা রয়েছেন তারাও বিএনপি যদি মনোনয়ন দেয়, সেই প্রার্থী এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে যে সমস্ত কর্মকাণ্ড করবে সেই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে প্রশাসনের সহযোগিতা পাবে।